হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৃষ্ণা আর এটি আমার প্রথম ভিডিও। ইংলিশ গ্রামার প্রথমেই শুরু হয় পার্টস অফ স্পিচ দিয়ে। আর এই পার্টস অফ স্পিচের প্রথমেই আসে নাউন। এখন আমাদের জানতে হবে নাউন কি। নাউন মানে হচ্ছে বাংলায় আমরা যাকে বলি নামবাচক পদ। দি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ঠিক আছে, একটি নামবাচক পদ। তাহলে নাউন হচ্ছে এমন একটি শব্দ যার দ্বারা আমরা এই পৃথিবীতে যাবতীয় সব কিছুর নাম বুঝিয়ে থাকি। সেটা মানুষ, গাছপালা, পশু পাখি যা কিছু হতে পারে। যা কিছুকে আমরা কোনো নাম দিয়ে চিনি সেটাই হচ্ছে নাউন। এই নাউন কথাটি এসেছে ল্যাটিন শব্দ নোমেন থেকে, যার অর্থ হচ্ছে নাম। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা এই নাউনটাকে ডিটেলসে জানি। নাউনকে আমরা জেনারেলি 5টা ভাগে ভাগ করতে পারি। চলো দেখে নেওয়া যাক কি কি। প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর কালেক্টিভ নাউন। ঠিক আছে, তাহলে প্রপার নাউন বলতে আমরা কোন নাউনগুলোকে বুঝি? প্রপার নাউন হচ্ছে সেই নাউন যার দ্বারা আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দেশ করে থাকি। আর কমন নাউনের কিন্তু কোনো নির্দিষ্ট নাম নেই, যে কোনো সাধারণ নামই কমন নাউন, যেমন বাবা, মা, ভাই, বোন ইত্যাদি। তারপরে আছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হচ্ছে সেই নাউন যার দ্বারা আমরা কোনো উপাদান, বস্তু, পদার্থ ইত্যাদির নাম নির্দেশ করে থাকি। তারপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো ব্যক্তির দোষ, গুণ, অবস্থার প্রকাশ করে। তারপরে আছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন কি? কালেক্টিভ নাউন হচ্ছে একটি সমষ্টিবাচক পদ যার দ্বারা আমরা কিছু শব্দ সমষ্টি দিয়ে কোনো সমগ্র শ্রেণীকে নাউনের আকারে প্রকাশ করে থাকি। ঠিক আছে, এইবার আমরা প্রপার নাউন এবং কমন নাউনটাকে ডিটেলসে জানব। তো প্রপার নাউনের উদাহরণগুলো আমরা একটু দেখে নিই। কি কি আছে? অমল, ইন্ডিয়ান, মানডে, লন্ডন, হিমালয়া, গঙ্গা, জুন এটসেট্রা। তাহলে বুঝতেই পারছো কোনো ব্যক্তি, স্থান, বার, মাস বা কোনো নদী, পাহাড়, পর্বত ইত্যাদি নাম বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রপার নাউনটাকে ব্যবহার করে থাকি। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হয়, তার জন্য আমরা প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার নাউনও বলে থাকি। ঠিক আছে, তারপরে আছে কমন নাউন। কমন নাউনের মধ্যে কি কি পড়ছে? ম্যান, বয়, ফার্মার, ডক্টর, ডগ, ক্যাট, বুক এটসেট্রা। এইবার প্রপার নাউন আর কমন নাউনের কিছু ব্যবহার আমরা বাক্যে দেখে নেব, বাক্যের ব্যবহার দিয়ে। ঠিক আছে, প্রথমে কি আছে? রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো। রবীন্দ্রনাথ জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ, আমি এখানে একটি নির্দিষ্ট ব্যক্তির নাম নির্দেশ করেছি, তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার নাউন। তারপরে আছে ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো। জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। জোড়াসাঁকো একটি নির্দিষ্ট স্থানের নাম নির্দেশ করেছে, তাহলে রবীন্দ্রনাথ এবং জোড়াসাঁকো দুটোই প্রপার নাউন, কারণ দুটি শব্দের মধ্যে দিয়ে আমি একজন ব্যক্তির নাম ও একটি স্থানের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছি। ঠিক আছে, তারপরে আছে দি গঙ্গা ইজ এ হোলি রিভার। গঙ্গা একটি পবিত্র নদী। নদী তো অনেক আছে, কিন্তু আমি এখানে নির্দিষ্টভাবে গঙ্গা নদীর নাম উল্লেখ করেছি, তাহলে গঙ্গা হচ্ছে প্রপার নাউন এবং রিভারটা হচ্ছে একটি সাধারণ নাম। সমগ্র নদী শ্রেণীটাকে আমি এই নামটা দিয়ে চিনছি, সুতরাং রিভার হচ্ছে কমন নাউন। এরপরে আছে দি মাউন্ট এভারেস্ট ইজ দি হাইয়েস্ট পিক ইন দি ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। পৃথিবীতে অনেক পাহাড় পর্বতই আছে, কিন্তু আমি এখানে নির্দিষ্ট করে মাউন্ট এভারেস্টের কথা বলেছি, তাহলে মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রপার নাউন এবং পিক আর ওয়ার্ল্ড এই কথা দুটি সাধারণ নাম বোঝাচ্ছে, সুতরাং এই দুটি হচ্ছে কমন নাউনের উদাহরণ। তারপরে আছে দার্জিলিং ইজ এ হিল স্টেশন। দার্জিলিং একটি পাহাড়ি অঞ্চল। এখানে একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলের নাম আমি উল্লেখ করেছি নির্দিষ্ট নাম দিয়ে, দার্জিলিং, তাহলে দার্জিলিং হচ্ছে প্রপার নাউন আর হিল স্টেশন হচ্ছে কমন নাউন। এরপরে আছে রমা ইজ এ গুড ডান্সার। রমা একজন ভালো নৃত্যশিল্পী। আমি এখানে নির্দিষ্ট করে রমার কথা বলছি, তাহলে রমা প্রপার নাউন আর ডান্সার একটি সাধারণ নাম। সমগ্র ডান্সার শ্রেণীটিকে, নৃত্যশিল্পীর শ্রেণীটিকে আমি কমন নাউন, এই সাধারণ নাম দিয়ে চিনছি, তাহলে ডান্সার হচ্ছে কমন নাউন। সমগ্র নৃত্যশিল্পীদের আমি এই ডান্সার নামটি দিয়ে নির্দেশ করছি, সুতরাং ডান্সার হচ্ছে কমন নাউন।
ঠিক আছে। আচ্ছা, এর পরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সন্দেহ থাকে প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে, তাহলে আমি সেই সন্দেহটাও তোমাদের দূর করে দিচ্ছি। দেখো, প্রপার নাউন আর কমন নাউন নিয়ে যদি এখনও কোনো তোমাদের ডাউটস থেকে থাকে, তাহলে আমি সেটা এক্ষুনি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যাতে আর কোনো সন্দেহই না থাকে। ফলো করো। তো চলো, কমন নাউন আর প্রপার নাউনটা আরেকটু ভালো করে বুঝে নাও। কমন নাউনে কি হয়, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ও কালকে বোঝানো হতে পারে। নামগুলো কি কি আছে, যেমন ম্যান, গার্ল, সিটি, বুক, এগুলো হচ্ছে সব কমন নাউন। আর কমন নাউন কিন্তু সংখ্যায় একাধিক হয়, এর লাস্টে এস বা ইএস যোগে এটা প্লুরালে হতে পারে, যেমন বুক, বুকস, গার্ল, গার্লস, সিটি, সিটিজ। ওকে, তারপরে ম্যান, মেনের প্লুরাল ফর্ম আমরা জানি MEN, মেন। ঠিক আছে, কিন্তু প্রপার নাউনের ক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ও কালকে আমরা নির্দেশ করি। যেমন ম্যানের নাম এখানে কি, অমল, বিমল নামে চিনি। গার্ল, আরতি, মৌ এই নামে চিনে থাকি। সিটি, শহরের নাম কলকাতা, মুম্বাই ইত্যাদি। আর বুক, বইয়ের নাম গীতা, দি কোরআন, এগুলো সব নির্দিষ্ট করে বইয়ের নাম বোঝানো হচ্ছে। আর প্রপার নাউন সংখ্যায় শুধুমাত্র একটিই হয়, এর কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। কিন্তু কমন নাউনের আমরা প্লুরাল ফর্ম ইউজ করতে পারি বা কমন নাউনের প্লুরাল ফর্ম হয়। আশা করি এইবার তোমরা প্রপার নাউন এবং কমন নাউনটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আছে মেটেরিয়াল নাউন। এইবার আমরা মেটেরিয়াল নাউনটা জানব। মেটেরিয়াল নাউন, তাহলে মেটেরিয়াল নাউন আমরা কাকে বলবো, যে পদার্থ গোনা যায় না কিন্তু তার একটি নির্দিষ্ট ওজন আছে, যাকে ওজন করা যায়, সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনের উদাহরণ কি কি আছে, ওয়াটার, অয়েল, মিল্ক, টি, কফি, সুগার, গোল্ড, আয়রন এটসেট্রা, অনেক লম্বা লিস্ট। ঠিক আছে, এবার মেটেরিয়াল নাউনের ব্যবহার আমরা বাক্যে দেখে নিই। কি আছে প্রথমে, উই নিড অক্সিজেন টু লিভ ইন, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। তাহলে অক্সিজেন হচ্ছে একটি গ্যাসীয় উপাদান, তাহলে এটা একটি মেটেরিয়াল, একটি উপাদানকে বোঝানো হচ্ছে, সুতরাং অক্সিজেন একটি মেটেরিয়াল নাউন। তারপরে কি আছে, আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা একটি উপকারী ধাতু। আয়রন একটি ধাতুর নাম, একটি মেটেরিয়াল, তাহলে আয়রন হচ্ছে মেটেরিয়াল নাউন। আবার মেটালও কিন্তু ধাতুকে নির্দেশ করছে, সুতরাং এটাও হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে আয়রন এবং মেটাল, তাহলে আয়রন এবং মেটাল দুটোই মেটেরিয়াল নাউনের উদাহরণ, কারণ দুটোই ধাতুর নাম নির্দেশ করছে। তারপরে কি আছে, কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, দুধ একটি তরল পদার্থ, তাহলে এটা একটি মেটেরিয়াল নাউনের উদাহরণ। তারপরে কি আছে, আই হ্যাভ এ রিং মেড অফ গোল্ড, আমার একটি সোনা দিয়ে তৈরি আংটি আছে। গোল্ড একটি ধাতব পদার্থের নাম নির্দেশ করছে, তাহলে গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন। এরপরে আছে আই লাইক স্যালাড, আমি স্যালাড পছন্দ করি। স্যালাড হচ্ছে একটা খাবার জিনিস, একটি বস্তু, তাহলে স্যালাড হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন বলতে আমরা কি বুঝি, যে কোনো বস্তু, পদার্থ, উপাদান, সেটি তরল হতে পারে, ধাতব হতে পারে, গ্যাসীয় হতে পারে, যা কিছু এই ধরনের জিনিসের নাম নির্দেশ করবে সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন হচ্ছে এমন একটি নাউন যার দ্বারা আমরা কোনো বস্তু, পদার্থ, উপাদান, সেটি তরল হতে পারে, ধাতব হতে পারে, গ্যাসীয় হতে পারে, নাম নির্দেশ করে থাকি, সেটাই হচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, এরপরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন একটি নাউন যার দ্বারা আমরা কোনো ব্যক্তির দোষ, গুণ বা অবস্থার প্রকাশ করে থাকি, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে নির্দেশ করে। ঠিক আছে, চলো এর ব্যবহার দেখে নিই। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন যার দ্বারা আমরা কোনো দোষ, গুণ বা অবস্থার প্রকাশ নাউনের আকারে করে থাকি, কোনো নাম দিয়ে করে থাকি। যেমন কি কি আছে থাকি, তো অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখা যায় না, এটাকে অনুভব করা যায়। এবার এই অ্যাবস্ট্রাক্ট নাউনে কি কি বোঝায়, কোয়ালিটি, অ্যাকশন, স্টেট। কোয়ালিটি বলতে কি কি বুঝি, বিউটি, অনেস্টি ইত্যাদি। অ্যাকশনের মধ্যে টক, কথা বলা, এক্সামিনেশন, পরীক্ষা ইত্যাদি, এইগুলো বোঝায় কাজের মধ্যে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আকারে। তারপরে আছে স্টেট বলতে অবস্থা,
বয়হুড ছেলেবেলা, চাইল্ডহুড শৈশব, এই যে স্টেট একটা অবস্থা বোঝাচ্ছে, এগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এইবার বাক্যে আমরা এর ব্যবহার দেখি। কি আছে? প্রথমে আছে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। অনেস্টি একটি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে নির্দেশ করছে, তাহলে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ পন্থা। সততাই শ্রেষ্ঠ পন্থা। অনেস্টি হচ্ছে একজন ব্যক্তির একটি অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে নির্দেশ করছে, তাহলে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। পলিসি, পলিসিও নীতির কথা বলছে, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, তাহলে পলিসিও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার আছে রামবাবুস কাইন্ডনেস ইজ নোন টু অল। রামবাবুর দয়ালুতা বা দয়ালু প্রকৃতির কথা সবার কাছেই পরিচিত। তাহলে রামবাবুস কাইন্ডনেস, এই যে দয়ালুতা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি প্রকাশ করছে রামবাবুর, অ্যাবস্ট্রাক্ট নাউনের আকারে, সুতরাং এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তারপরে আছে দি বার্ড ওয়াজ শিভারিং ফ্রম কোল্ড। পাখিটি ঠান্ডায় কাঁপছিল। ফ্রম কোল্ড, এই যে কোল্ড ঠান্ডা, এটা কিন্তু প্রকৃতির একটা অবস্থাকে নির্দেশ করছি অ্যাবস্ট্রাক্ট নাউনের আকারে, সুতরাং কোল্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে কি আছে? আই ওয়াজ সারপ্রাইজড টু সি হার ক্রুয়েলটি। আমি তার নিষ্ঠুরতা দেখে অবাক হয়ে গেলাম। আই ওয়াজ সারপ্রাইজড টু সি হার ক্রুয়েলটি, তাহলে ক্রুয়েলটি একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে ইন্ডিকেট করছে একজন ব্যক্তির, সুতরাং ক্রুয়েলটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা, অনেক সময়ই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকার অ্যাডজেক্টিভকে গুলিয়ে ফেলি, কিন্তু তোমরা এই ব্যবহার দেখে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পেরেছো, এবং তোমাদের ডাউটটা আরও ভালো করে ক্লিয়ার করার জন্য আমি পাশাপাশি তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভ নাউনের উদাহরণ দিয়ে আরও ভালো করে ডিফারেন্সটা ক্লিয়ার করে দিচ্ছি, ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভ নাউনকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এবার এই এক্সাম্পলগুলো দেখলে হয়তো খানিকটা তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে সাহায্য করবে। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনে অনেস্টি, আমি যখন অ্যাবস্ট্রাক্ট নাউনে ব্যবহার করছি অনেস্টি হচ্ছে, কিন্তু যখন অ্যাডজেক্টিভ হিসাবে আছে তখন কিন্তু অনেস্ট হচ্ছে। যখন বলছি অনেস্টি ইজ দি বেস্ট পলিসি বলছি, তখন কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি বলছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তখন কিন্তু অনেস্টটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে বিউটি, যখন আমি বলছি বিউটি, তখন কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে বোঝাচ্ছে। ধরো আমি একটা সেন্টেন্স বলি, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বিউটি অফ দি হিল। ঠিক আছে, আমি পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিউটি, এখানে বিউটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন বলছি বিউটিফুল, দি সিন ইজ ভেরি বিউটিফুল, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে টক, টক একটা অ্যাকশন, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো। টক, আই হ্যাভ এ টক উইথ ইউ, আমার তোমার সাথে একটা কথা আছে, আই হ্যাভ এ টক উইথ ইউ, তাহলে টক কিন্তু এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু যখন আমি বলছি টকেটিভ, শি ইজ ভেরি টকেটিভ, সে ভীষণ কথা বলে, তাহলে টকেটিভ হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপরে কিছু চাইল্ডহুড, শৈশব, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে চাইল্ডিশ, চাইল্ডহুড। হি টোল্ড মি অ্যাবাউট হিজ চাইল্ডহুড, সে আমাকে তার ছেলেবেলার সম্পর্কে বা শৈশব সম্পর্কে বললো, চাইল্ডহুড। কিন্তু চাইল্ডিশ, তার মধ্যে একটা বেশ চাইল্ডিশ ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে চাইল্ডিশ তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এরপর আছে কেয়ার, কেয়ার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন বলছি টেক কেয়ার অফ ইউর সেলফ, কেয়ার বা টেক কেয়ার, কেয়ার কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যখন বলছি হি ইজ এ কেয়ারফুল পারসন, কেয়ারফুল কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা এবার ব্যবহার দেখে বুঝতে পেরেছো অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্যটা। অনেস্টি, এখানে অনেস্টি লাস্টে ওয়াই যোগ করে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, আর এখানে কিন্তু অ্যাডজেক্টিভ যখন হচ্ছে তখন কিন্তু ওয়াইটা নেই। ঠিক আছে, এটা একটা পার্থক্য। তারপরে হচ্ছে বিউটি, এখানে ওয়াই দিয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন করা হয়েছে বিউটি, কিন্তু যখন আমি বলছি বিউটিফুল, ওয়াইটা উঠে গিয়ে লাস্টে আই এফ ইউ এল যোগ হয়েছে,
তখনই কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। বিউটিফুল এফইউএল যোগ হয়ে ওটা বিউটিফুল হয়ে গিয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে টকেটিভ, টকের শেষে টিআইভিই যোগ হয়ে টকেটিভ হচ্ছে। তারপরে চাইল্ডহুডটাও ঠিক একইভাবে চেঞ্জ হয়ে গিয়ে চাইল্ডিশ হয়ে যাচ্ছে। কেয়ার, কেয়ারফুল হয়ে যাচ্ছে, কেয়ারের শেষে ফুল যোগ করলে কেয়ারফুল অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তো এইবার নিশ্চয়ই তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভটা খুব ভালোভাবে বুঝতে পারলে এবং পরের বার থেকে নিশ্চয়ই এটাকে খুব স্মার্টলি উইথ কনফিডেন্স তোমরা ব্যবহার করতে পারবে বাক্যে। এইবার বাকি থাকলো আমাদের কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হচ্ছে একটি সমষ্টিবাচক পদ, আগেই বলেছি, যেখানে এই গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে একটি সমগ্র শ্রেণীকে আমরা নাউনের আকারে প্রকাশ করে থাকি। চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক পদ। কি আছে? কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ পারসনস অ্যান্ড থিংস। একের মধ্যে অনেক প্রাণী ও পদার্থের সমষ্টি, একের মধ্যে অনেক প্রাণী বা পদার্থের সমষ্টি বোঝাতে আমরা এই কালেকটিভ নাউনকে ব্যবহার করে থাকি। যেমন কি আছে? এ ক্লাস অফ স্টুডেন্টস, সমগ্র শ্রেণীকক্ষটিকে, উইথ দি স্টুডেন্টস, সমগ্র শ্রেণীকক্ষটিকে ছাত্রদের নিয়ে বোঝানো হচ্ছে ক্লাস অফ স্টুডেন্টস। সামগ্রিকভাবে এ লাইব্রেরি অফ বুকস, বইয়ের সমষ্টি। এ টিম অফ প্লেয়ার্স, খেলোয়াড়দের সমষ্টিকে নাউনের আকারে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা বাক্যের ব্যবহার দেখে নিই। প্রথমে কি আছে? দি ফ্লক অফ শিপ আর গ্রেজিং ইন দি ফিল্ড, ভেড়ার পাল মাঠে চলছে। ফ্লক অফ শিপ, সমগ্র ভেড়ার দলটিকে আমি এই গ্রুপ অফ ওয়ার্ডস, এই শব্দ সমষ্টি ফ্লক অফ দিয়ে নাউনের আকারে প্রকাশ করছি। তাহলে ফ্লক অফ হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। তারপরে আছে এ সোয়ার্ম অফ বিজ আর ফ্লাইং, এক ঝাঁক মৌমাছি উড়ছে। সমগ্র মৌমাছির ঝাঁকটিকে আমি এই গ্রুপ অফ ওয়ার্ডস সোয়ার্ম অফ দিয়ে প্রকাশ করছি নাউনের আকারে। তাহলে সোয়ার্ম অফ হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। তারপরে আছে দিস ইজ এ ক্লাস অফ 6, এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী। তাহলে সমগ্র ষষ্ঠ শ্রেণীটিকে উইথ দি স্টুডেন্টস, ছাত্রদের নিয়ে ক্লাসটিকে বলছি এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী। দিস ইজ এ ক্লাস অফ 6, তাহলে অনেক ছাত্রের সমষ্টি। ক্লাস 6 এ যত ছাত্র আছে সেই সামগ্রিকভাবে সেই তাদেরকে বোঝানো হচ্ছে ক্লাস অফ এই কালেকটিভ নাউন দিয়ে। তারপরে কি আছে? হি গেভ মি এ বুকে অফ ফ্লাওয়ার্স, সে আমাকে একটি ফুলের তোড়া দিল। তাহলে অনেকগুলো ফুলের সমষ্টি, তাই তো? বুকে অফ দিয়ে বোঝানো হচ্ছে, বুকে অফ দিয়ে অনেকগুলো ফুলের সমষ্টিকে বোঝানো হচ্ছে নাউনের আকারে। তাহলে বুকে অফ হচ্ছে কালেকটিভ নাউন। তারপর আছে দি বাঞ্চ অফ কিজ আর কেপ্ট অন দি টেবিল, চাবির গোছাটি টেবিলের ওপরে রাখা আছে। তাহলে যতগুলো চাবি আছে সেই চাবির সমষ্টিকে আমি এই শব্দ সমষ্টি দিয়ে, বাঞ্চ অফ, এই শব্দ সমষ্টি দিয়ে নাউনের আকারে প্রকাশ করছি। তাহলে বাঞ্চ অফ হচ্ছে কালেকটিভ নাউন। তো বন্ধুরা, এই ছিল আমাদের নাউনের ক্লাস। আশা করি তোমরা আমার এই ক্লাসের দ্বারা ভীষণভাবে উপকার পাবে এবং এরপর থেকে নাউনটা তোমরা নিশ্চয়ই স্মার্টলি ইউজ করতে পারবে। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এবং যদি তোমরা এর দ্বারা উপকৃত হয়ে থাকো, তো প্লিজ আমার এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের এপিসোডে আমি তোমাদের জন্য অন্য কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব।